বাজারে কয়েকটা মন্ত্রী না এদিক থেকে গলাবাজি করছে, ওই যে কোন গণ অধিকার পরিষদের একজনকে নিয়ে আসছে, জোনায়েদ সাকিরে নিয়ে আসছে, তার একটা কি ববি হাজ্জাজ না কে আনছে। তো আপনি সিটি ভোটে এগুলাকে এনে ক্ষমতা দেখাচ্ছেন, তাহলে একজন পার্টি হবে। ইউনূসের ফটকাবাজির মধ্যে ইউনূস প্রথম তো বলছে আমরা রাজনীতি নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক প্রক্রিয়া হবে, কিন্তু যেই ছেলেপেলেরা যাইয়া ওখানে একটা বেসকি দিল, তখন বলে যে কায়দা করে বলছে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তো কথা তো একই, কার্যক্রম নিষিদ্ধ করলে দল থেকে কি হবে? এখন ইলেকশনটা তো ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই, নিউট্রাল হয় নাই, কারণ আপনি একটা বড় দল তাকে জোর করে বাইর করে দিবেন, আলীকে, আলী বিচার হবে, কিন্তু তাকে আপনি রাজনীতির থেকে বাদ দিয়ে করবেন, এটা হয় না। যে নৌকা এবং দানের শীষ, দুই সাপেরই একই বিষ, এগুলো নিয়ে তো প্রশ্ন আছে। ইলেকশন কমিশনটা যে অন্তর্বর্তী সরকার আমল হয়েছে, এটা বলা হইতো যে এটাও তো বিএনপির ইলেকশন কমিশন, সেটা হইল ফ্যামিলি কার্ড দিয়ে এরকম টাকা ধরিয়ে দিয়ে এটা কি আরেকটা ফলিস্ট ভিক্ষুক শ্রেণী সৃষ্টি করা হবে কিনা। ইউনূসের সরকারকে তো আমি সরকারও বলি না, সেই সময় হাওয়া ভবন নিয়ে অনেক কিছু মস্করা করা হতো, সেগুলার ইতিহাস ভিন্ন আছে। কিন্তু বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। দীর্ঘ দুঃশাসনের ফিরিস্তি তো আমরা বেশ শুনেছি, আমরা আলোচনা সমালোচনা, একসময় সমালোচনা করবার বা আলোচনা করবারও মুখ বন্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক সুবাতাস বইতে শুরু করেছে। এবং এরই মধ্যে এই নতুন সরকার, যেটি হনিমুন পিরিয়ড বলা হয়, প্রথম দিনেই তাদের সামনে একটা চ্যালেঞ্জ আসলো রমজান, এর পরপরই 10 দিনের মাথায় বৈশ্বিক গোলযোগ ইরান পরিস্থিতি সামনে আসলো, বিশ্ববাজারে জ্বালানির এক ধরনের অস্থিরতা দেখা দিল। এর ভিতরেও গত 2 মাস, আজকে সরকারের 61তম দিন, এই 2 মাসে সরকারের পক্ষ থেকে বলছে তারা 7টি 60 ইনিশিয়েটিভ তারা নিয়েছে, যেগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। কিভাবে আলোচনা করবেন সরকারের 2 মাস এবং জন আস্থা নিয়ে? ধন্যবাদ। এখানে মাননীয় সংসদ সদস্য উপস্থিত থাকা অবস্থায় আমাকে আগে দেওয়াটা বোধহয় সমীচীন হয় না। তিনি তো নিজেকে সফল দাবি করবেন, নির্বাচিত জনপ্রতিনিধি, তো ওখানে বয়সের বা সিনিয়রিটির প্রশ্ন। আপনার আলোচনার উপরে উনি ব্যাখ্যা দিবেন, আপনি কাঠগড়ায় দাঁড় করাবো আমরা। আপনি যেটা বললেন, আমাদের মিডিয়া যারা উপস্থাপনা করেন বা সম্পাদকীয়তে থাকেন, তারা সময় সুযোগে তাদের সুর বদলান এবং নিজেরা অনেকটা কনক্লুসিভ কথা বলেন। এই যেমন হয়তো আগের সরকারের উপর হয়তো আস্থা ছিল না, পরে গণ অভ্যুত্থানে গণান্দোলন সরে গেল, এটা তো আপেক্ষিক বিষয়। এটা এখন চেঞ্জ ওভার হওয়ার পর আপনি বলতে পারতেছেন। আর যখন হাসিনা সরকার ছিল তখন তো এরকম কথা বলতে সাহস করেননি। সেটা আমি বলেছি, লিখেছি, আমি বলেছি ওই সরকারের আমলেই এগুলো ছাপানো হয়েছে অলরেডি, যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। আমি এখনও সেটা বলছি। এখন যেটা বলছেন, এই সরকারের, হাসিনা সরকার প্রথম আসার পরে 100তম দিবসের জিজ্ঞাসা এরকম একটা অনুষ্ঠান করেছিলেন। তো এখন 60 দিনের যেটা 2 মাসের, তার প্রধানমন্ত্রীর যে অফিস, সেখান থেকে মাহাদি আমিন, তিনি তো একটা ব্যাখ্যা দিয়েছেন, 60টা কাজ করেছেন, 60 দিনে একটা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক সরকার আসলে তার এক ধরনের বক্তব্য থাকে, সামরিক সরকার আসলে একরকম বক্তব্য থাকে। সে সময় তারা তাদের ডোল বাজাবেই, বলবে। জনগণ ফিল্টার করে কতটুক সেটা বিবেচনা নেয়, সেটা হলো বিবেচ্য। আমি এর আগে একটা টেলিভিশনে বলছিলাম যে এত অল্প সময়ের মধ্যে ওভারহুইলমিং মেজরিটিতে আসা একটা রাজনৈতিক সরকারকে নিয়ে কমেন্ট করা ঠিক না। 2 মাস কোনো সময়ই না, 5 বছর মেয়াদ আছে। কমপক্ষে 4 থেকে 6টা মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তবে একটা যেটা যে গুরুত্বপূর্ণ জিনিস হইল, সরকারের যাত্রাতেই কিছু নিজের সৃষ্ট নয়, বাইরের সৃষ্ট ঝামেলা তার কাঁধে এসে গেছে। একটা বিশ্ব জ্বালানির যে সংকট, যুদ্ধ, সেটার একটা চাপ এসে গেছে। এরপরে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। ভঙ্গুর অর্থনীতিটা এখন আপনি ঢাকঢোল সবাই পিটায়। যে সরকারে আসে, হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসার আগে মাথায় পট্টি বেঁধে ওই যে হিজাব টিজাবের মতো
বেদে একবার বলছিল যে ভোট দিয়ে দেখেন না 21 বছর পর যখন আসলো, যে তখনও বলা হয় যে আগের সরকার কিছু করেনি। এটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কেউ আগের সরকারের ক্রেডিট থাকলে সেটাও স্বীকার করতে চায় না। এই হীনমন্যতা ঠিক না। কেমন তার দোষগুলা হোক, বিচার হোক, কিন্তু তার ক্রেডিট থাকলে সেটা স্বীকার করে। এটা হইল রাজনীতির সৌন্দর্য। তো বঙ্গুর অর্থনীতি তো সেটা বলতে গেলে আপনি আগের সরকার ইউনুসকে বলেন না, এই ইউনুসের 18 মাসে কী করেছে? অন্য সরকার যাই করেছে, ইউনুসের 18 মাসটা তো ইউনুসের সরকারকে তো আমি সরকারও বলি না। একটা ওই যে মাঝখানে আমি একটাতে বলছিলাম, বলে যে তোমাকে তো যে কোনো সময় একটু কুল্লে খালাস করতে পারে, সেটা হলো দাম। আমি বলছিলাম যে ইউনুসের সরকার তো আমরা দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টেও পারে না। সুপারলেটিভলি করতে করতে কী অবস্থায় নিয়ে যায়, ওটা কি বাহা হিসাবে রাখবেন না। বাংলাদেশের ইতিহাসে সরকারের মধ্যে কোনো সরকার না। আস্থার বিষয় যেটা বলছেন, এই 60 দিনের মধ্যে প্রাথমিক শুরুটা একদিকে ভালো, সে লক্ষণটা ভালো হইল। তারেক সাহেব, আগে তাকে যুবরাজ বলা হোক বা রাজপুত্র বলা হোক, সেই সময় হাওয়া ভবন নিয়ে অনেক কিছু মস্করা করা হতো, সেগুলার ইতিহাস ভিন্ন আছে। কিন্তু অনেক বছর বাইরে থাকার পরে উনি যে অ্যাপ্রোচে এবার এসেছেন, যে অ্যাপ্রোচে স্টেজে উনি প্রেজেন্ট করছেন নিজকে, মানুষের সাথে কথা বলছেন, এটা একটা ব্রেক থ্রু। রাজনীতিতে একটা ব্রেক থ্রু, চলনে বলনে পোশাকে, এবং কি ওনার অফিস করা, টাইম মেনটেন করা, অফিসে প্রধানমন্ত্রী কার্যালয়ে না গিয়ে সচিবালয়ে অফিস করছেন, হেঁটে অন্যটাতে যাচ্ছেন, এগুলো মানুষের দৃষ্টি কেড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এগুলো আমরা পরে আরও ডিটেল আলাপ করব সময় গেলে, যে এটা ঠিক হইল কি না বেটিগুলো পরে। বাট কমিটমেন্ট যেটা দিয়েছেন, কেমন জামাতে শফিকুর রহমান বলছিল ভুয়া, ফ্যামিলি কার্ড ভুয়া, বক্তব্যের মধ্যে বলছে না, কিন্তু উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, কৃষি কার্ড চালু করেছেন। তাহলে পলিটিক্যাল কমিটমেন্ট নির্বাচনী ইতিহাসে যেটা শুরু করেছেন, সেটা ভালো লক্ষণ। তারপরে খাল কাটা একটা কর্মসূচি নিয়েছেন। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও সময় গেলে, বছরখানেক গেলে তখন মূল্যায়ন, এগুলোর সুফল আসা শুরু করলে আমরা কুফল তখন আসলে দেখব। কারণ খাল কেটে তো এখন আর কুমির আসবে না, কারণ পানি তো নাই। ভারত পানি না দিলে খাল ভরবে না, যেটুক রিজার্ভ করা হয় বৃষ্টির সময় সেটা হবে। বরং খাল শুকায় ফেললে যদি তেল উৎপাদন আসে, সেখানে পেট্রোবাংলা খুঁজে কিছু পায়, সেটা আমরা পরে দেখব। আর ফ্যামিলি কার্ড নিয়ে একটা সমালোচনা আছে যে এখানে আবার গৃহায়ন প্রকল্প যেটা আওয়ামী আলীর আমলে করা হয়েছিল, সেখানকার মতো এগুলো মুখ সিনা মুগের ডাল হবে কি না, যে কাকে দিবে, নিজের ভোটার ঠিক রাখার জন্য, নিজের কমিটমেন্ট ঠিক রাখার জন্য সেখানে একটা দল গড়বে কিনা, একটা ক্রিটিসিজম আছে, কতটুকু নিউট্রাল হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে 4 কোটি পরিবারই পাবে। 4 কোটি পর্যন্ত যাক, সে 4 কোটি পরিবার কারা পায়? কারণ ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তো কোনো এমপি আর শুধু যারা ভোট দেবে তার পার্টির এমপি থাকে না, এলাকার তখন উনি MP এলাকার হয়ে যান, পরিষ্কার ওনার কনস্টিটিউশনশিপ সেটা হয়ে যাবে। তাইলে আবার ফ্যামিলি কার্ড নিয়ে আরেকটা সমালোচনা আছে ছোট্ট করে, এখন আমি আগাম বলে রাখতেছি এই জন্য, সে যাতে করে সরকার এগুলা বিবেচনা রাখে। সেটা হইল ফ্যামিলি কার্ড দিয়ে এরকম টাকা ধরিয়ে দিয়ে এটা কি আরেকটা ফলিস্ট ভিক্ষুক শ্রেণী সৃষ্টি করা হবে কিনা। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য ভালো, কেমন, কিন্তু এরকম পাওয়ার জন্য তাদেরকে অলস করে নগদ টাকা পাওয়ার মধ্যে কতটুকু উপকার আসবে সেটা পরে একটা আমরা তো ওয়েলফেয়ার স্টেট এখনো হতে পারিনি। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য গুড অ্যাটেম্প্ট, কিন্তু হেবিচুয়াল অ্যাটিটিউডে এটা কী অবস্থা যাবে পরে। আমাকে যদি ডোল দেন, ফ্রি পাই, তাহলে আমি ফ্রির মানসিকতায় কতটুকু পাবো। আর এটার ফাইন্যান্সিং সিস্টেমের ব্যাপার আছে, আপনি টাকা দিচ্ছেন কার, রাজস্ব কতটুকু, সে ব্যাপারটা দেখার আছে। শিল্পায়ন, অর্থনীতি, অনেক কিছু অন্য বড় খাত আছে। হ্যাঁ, কৃষি কার্ডটা ভালো, তাদেরকে যদি ওইভাবে দেন। বিদ্যুতের অবস্থাটা দেখতে হবে, যেমন এই যে যেটা বললেন আস্থা হলো কি না। আমি আসার আগে চিটং থেকে আমার এক বন্ধু টেলিফোন করলেন যে একাধারে 3 ঘন্টা 4 ঘন্টা তার বিদ্যুৎ নাই, বলে তারপরে যাও আসলো আধা ঘন্টা থেকে চলে গেল। তেমনি এসব কারণে আস্থাহীনতা তৈরি হচ্ছে, এখনো হচ্ছে বলবেন না আপনি, 2 মাস কোনো সময় না, মানে এখনো বলা যায় না, এটা সাময়িক। কিন্তু মানুষ শার্প রিয়েকশন করে, এক্সপেকটেশন যদি অনেক বেশি হয়ে যায়,
অনেক বেশি এক্সপেকটেশন তো, যে ও বিএনপি আসছে দীর্ঘ আকাঙ্ক্ষার পর। অনেক দিন পরে আসছে, অনেক কিছু পাবে, সেই জন্য এক্সপেকটেশন থেকে অ্যাচিভমেন্ট যদি একটু কমে তখন মানুষের একটু হয়। এটা নিয়ে কোনো মূল্যায়ন করা যাবে না এত জি, সকালে। আমরা একটু আজিজুল বারী হেলাল ভাই, মাননীয় সংসদ সদস্য, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এমপি হওয়ার পর প্রথমবার আসলেন, আপনাদের সফলতা নিয়ে আমরা একটু জানতে চাই। এবং একই সঙ্গে বদিউর রহমান ভাই যেটি বললেন যে ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু কিছুটা নাক ছিটকানো শুরু হয়েছে। ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা এই যে ভাই ভালো সুন্দর করে যে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যে আমরা আসি, তার মানে ওভারওয়েলমিং একটা আস্থা আমাদের পরে মানুষের ছিল 12 তারিখ পর্যন্ত আস্থার যে কথাটা বলছেন ওটা নিয়েই আমরা পথ চলা শুরু করেছি। মানে ওটা আমরা জন্মগতভাবে আর কি, সরকারের জন্মগতভাবে, পার্টির কথা বলছি না। এখন আমি আমার নিজস্ব বক্তব্য যে পৃথিবীর মানুষ সবার একটা এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে, কিন্তু এটা বেসিক ইনস্টিংক্ট মানুষের, যে ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। বাংলাদেশে একটু বেশি ভাই যেটা বললেন, সেই পার্সপেক্টিভে আপনি দেখেন যে প্রথমে আসি যে একটা দেশ উন্নত হওয়ার জন্য যত কিছু এলিমেন্টসের প্রয়োজন, আমার ব্যক্তিগত ধারণা, আমার নিজস্ব লেখাপড়ায় বলছি, সবচেয়ে বড় লিডারশিপ। একটা দেশের লিডারশিপ না থাকলে আপনার ইকোনমিক্স, আপনার সোশ্যাল সেফটিনেস, আপনার এডুকেশনস, নলেজ, উইজডম যতই থাকুক, প্রকৃত লিডারশিপ না থাকে, আমার ধারণা, আমার ব্যক্তিগত অনুমান এটা, যে সেই দেশ উন্নত হতে পারে না। বাংলাদেশ এই সাফারিংসটা, লিডারশিপ ক্রাইসিস সাফারিংসটা বাংলাদেশ বিভিন্ন সময় হয়েছে। আমি যেটা মনে করি, আমাদের ভাইও সেটা আমার সাথে স্বীকার করবেন, যে তারেক রহমান গত 17 বছরের ভিতর দিয়ে তিনি যে অগ্নি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, অনেক স্ট্রাগল, অনেক পরীক্ষা দিয়ে তিনি যে স্থানে উপস্থিত হয়েছেন, আমি ওনার এই উপস্থিতিকে পৃথিবীর যে বিভিন্ন এই যে আপনার এক্সাইল থেকে আবার দেশে ফিরে দেশ পরিচালনা করার মধ্যে আমি যেমন লেনিন এবং খোমেনির দুইটা উদাহরণ দিতে পারি, তাই না? একেবারে নতুন একটা তারেক রহমান, তাই না? না, আমি হচ্ছে লেনিন একজন কমিউনিস্ট নেতা, তিনি কমিউনিস্ট বিপ্লব দেশের বাইরে থেকে ঘটিয়েছিলেন। খোমেনি ইসলামী বিপ্লব ফ্রান্স থেকে ঘটিয়েছিলেন। এরকম তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে এত বড় বিপ্লব, মানে অভ্যুত্থান আর বিপ্লব নিয়ে তো আমাদের আবার কথার সমস্যা আছে, কিন্তু অভ্যুত্থানে থাকাই বেটার। সকলের আস্থা অর্জন করে তিনি যে পারসিভারেন্স অ্যান্ড আপনার ডিলিজেন্স দেখাচ্ছেন, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়ী, এই যে ভাই বললেন অফিস আওয়ার, তার প্রোটোকল সংক্ষিপ্ত করা, মানুষকে ফ্রুগালিটির দিকে নিয়ে যাওয়া, এই যে জিনিসগুলো আমরা ধরে নিতে পারি যে লিডারের প্রতি জনগণের একটা আস্থা রয়েছে। এখন লিডারের যে দল, লিডারের যে ক্রাফট, স্টেট ক্রাফট, অর্থাৎ মন্ত্রিসভা, দল, আমাদের এই কার্যকলাপের প্রতি মানুষের আস্থা বেড়েছে কিনা। প্রথমে স্বীকার করতে, আগে আস্থা ছিল না বিধায় এখন বাড়ছে কি কমছে, এটা আপনি বেঞ্চমার্কটা কি, বেঞ্চমার্ক কিন্তু আপনাকে বলছেন না যে কার সাপেক্ষে আমি বাড়ছি বা কার সাপেক্ষে আমি কমছি, বেঞ্চমার্কটা কি। 12 ফেব্রুয়ারি ধরে যদি আমরা আগাই, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখেন, আমরা নির্বাচনের যতগুলো কমিটমেন্ট করেছিলাম কমিটমেন্টগুলো রাখছি। আর আপনার অভ্যুত্থানের যে চেতনা, যেমন জুলাই সনদ, মানুষ বলে দেখি যে বিএনপি দেখি জুলাই সনদ মানছে না। আমি গতকালকে 71 টেলিভিশনে একজনকে বললাম যে ভাই, একটা বিএনপি জুলাই সনদ মানেনি এমন একটা অনুচ্ছেদ আমাকে দেখান। 84টা অনুচ্ছেদ আছে, বরং আমাদের বিরোধী দল জামাত আপনার অ্যাটলিস্ট 3টা অনুচ্ছেদ তো আউটরাইট একদম রিজেক্ট করে দিল। যেমন দেখেন, জুলাই সনদ স্বাক্ষর ওনারা করতে চাননি, আমরাই প্রথম করলাম, উই আর দ্য পায়োনিয়ার টু সাইন দ্য জুলাই চার্টার। জামাত করতে চাইল না, পরে করলো। তাহলে আপনার জুলাই সনদের প্রতি কর্ডিনেটি কই? অথচ নিউজ মেসেজ যাচ্ছে যে আমরা নাকি জুলাই সনদ মানতে চাই না। জুলাই সনদের অনুচ্ছেদে লেখা আছে 23 অনুচ্ছেদে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে বিরোধী দলকে, মানে নিলেন না। তাহলে জুলাই সনদের কর্ডিনেটি কই? লেখা আছে যে
5% মহিলাদেরকে, আপনার নারীদেরকে নমিনেশন দিতে হবে, একটাও দিলেন না। আমরা তো নেই মাত্র কানা বলো 10টা দিয়েছি, আপনার কোঅর্ডিনেটর কই থাকলো, তাই না? ওনাদের কোঅর্ডিনেটর কোথায়? যে সংবিধান সংস্কার পরিষদে আমরা ওত দিনই কেন ভাই, জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ, ওটা তো আদেশে আছে। সুতরাং এই যে আমাদের আপনি বলছেন আস্থা, তো জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমরা আপনার ব্যাকরণগতভাবে বলেন, পদ্ধতিগতভাবে আমরা কিন্তু রাইট পজিশনে আছি। কিন্তু তারা তো বলছে যে 71% জনমতকে আপনারা উপেক্ষা না, এটা ঠিক না। 71% জনগণ তো আমরা ক্যাম্পেইন করছি, এবং 71% অংশ কি বলছে যে রেফারেন্ডামের ফলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা বাধ্য। আমরা এই রেফারেন্ডাম ছাড়াও আমরা উই ওয়ার কমিটেড টু এস্টাবলিশ দ্য জুলাই চার্টার। ইভেন জামাত ইসলাম, ইভেন এনসিপি সবাই কমিটেড ছিলাম, তাই না? কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতো না। এই জন্য একটা নতুন ইস্যু আসলো কি, ঠিক আছে পিপুলসের উইলও আমরা যোগ করলাম, তাহলে মানে উই উইল বি বাউন্ড টু ম্যাটেরিয়ালাইজ দ্য জুলাই চার্টার। তো জুলাই চার্টার আমরা মানবো, সেইভাবে চলবো। কিভাবে মানবো, কিভাবে বাস্তবায়ন করব, একটা প্রকল্প আমি দিলাম, সেই প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন করব সেটা লেখা আছে জুলাই চার্টারে। আদেশে আলোতে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট, মানে আদেশ যেটা দিচ্ছে যে গণভোট, যে তুমি মানতে এই যে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করব সেটা আপনার জুলাই চার্টারে লেখা আছে। 1 থেকে 47 পর্যন্ত আপনার ওই যে অ্যামেন্ডমেন্ট করতে হবে, বিভিন্ন ধারা উপধারা অ্যামেন্ডমেন্ট করলে 1 থেকে 47 পর্যন্ত দফা, দলের পক্ষ থেকে বলা হচ্ছে পরে যে আপনার অর্ডিন্যান্স, বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের 31 দফা থেকে সরে গেছেন। প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ করবেন আপনারা, সেটি করলেন না। ভাই, সংবিধান সংস্কার পরিষদ বিএনপি করবে এমন কথা 31 দফায় নিল হচ্ছে সংবিধান সংস্কার। সংস্কার পরিষদ কি এক জিনিস? সংস্কার পরিষদ এইটাকে মানে ইকুইভ্যালেন্ট ধরা হতে পারে গণপরিষদ বা রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, ইট মাইট বি লাইক দ্যাট, বাট আমরা বলছি সংস্কার। আর সংস্কার মানে কি? সংবিধানের সংস্কার মানে কি? রিফরমেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস, সরি এগ্রিগেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস। 1 থেকে 47টা অ্যামেন্ডমেন্টস তো করতেই হবে আমাকে, তো এটা একটা সংস্কার হয়ে গেল না? একটা অ্যামেন্ডমেন্ট করলে আমার মনে হয় সংবিধান সংস্কার, 2টা অ্যামেন্ডমেন্ট করলে তো একটা নতুন সংবিধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো সংস্কার করছি অ্যামেন্ডমেন্টসের মাধ্যমে। আপনি কি টোটাল সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন, নাকি এটাকে রিরাইট করবেন, না বাদ দিবেন? সংবিধান যা আছে সেখানে যে সমস্ত ফ্যাসিবাদী ধারা বা আমাদের এখন প্র্যাগমেটিক না, সেসব ধারাগুলো আমরা অ্যামেন্ডস করবো। এই এগ্রিগেশন অফ অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড, ইন মাই সেন্স ইট ইজ রিফরমেশন। রিফরমেশন কাউন্সিলের কথা জুলাই সনদে কোথাও লেখা নেই। আপনার কাছ থেকে শুনবো। আর আপনি বলছিলেন যে যারা বলছে আপনারা জুলাই চেতনা থেকে সরে গেছেন বা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন, তারা কি অমূলক বলছে না বুঝে বলছে? এটা হলো তারা তো সংবিধানের পলিটিক্সের একটা আপনার সিস্টেম, মেঠো বক্তৃতা, মেঠো বক্তৃতা বা রেটরিক আর কি। যাই হোক, এখন আমি মেন কথায় আছি যে আস্থা। দেখেন, আপনারা সবাই বলেছেন যে আমরা ক্ষমতা আসার পরেই একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে, বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধকে তেল যুদ্ধ বলতে পারেন। এটা আমাদের জন্য তো খুবই সমস্যা, আমাদের মতো প্রত্যেকটা দেশই এফেক্ট হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো বড় রাষ্ট্র অনেক দিন এই তেলের দামটা আমরা বাড়াতে দিন। দ্যাট মিনস, আমি এইটা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের নিত্য পণ্যের যে একটা হোর্ডিং করার এবং একটা সিন্ডিকেশন, ইম্পোর্টের সিন্ডিকেশন হয়, এই সিন্ডিকেট দামগুলো নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু এই তেলের দাম আমরা ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু সিন্ডিকেটটা ভাঙতে সক্ষম হয়েছি। কিন্তু সিন্ডিকেট কি আদৌ ভেঙেছে না? আমদানির সিন্ডিকেট যে 3-4টা কোম্পানির দিয়ে আপনি আনছেন তেল, এরকম কিছু না। কিন্তু আমরা যেটা সমস্যা হয়েছে, আমি দেখলাম যে সমস্ত পাম্পওয়ালারা আমাদের ডিপোর থেকে তেল নিচ্ছে, তাদের মধ্যে হোর্ডিং করার, মজুত করার প্রবণতা, প্রায় 8 লক্ষ লিটার তেল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তার চিন্তা করেন অনুদ্ধারকৃত কত তেল রয়েছে।
গতকালকে একজন মোটরসাইকেলে তেল নিতে এসে তিনি বলছেন যে আপনার যারা তেল দিচ্ছে তারাও ধীর গতিতে তেল দিচ্ছে, দাম বাড়বে বাড়বে, দাম বাড়বে বাড়বে, অতএব ওই ধীর গতিতে তেল দিচ্ছে। যে আমরা যদি এই 10-12 মিনিটে মানে রাত 10-12 মিনিটে তেল দাম বেড়ে গেল 15 টাকা, গড়ে 15% করে আমি দেখলাম, 15 থেকে 17% দাম বাড়ছে সব জিনিসের, তেল, অক্টোবর পেট্রোল, সব ধরনের জ্বালানিতে, তাই না? এটা এই যে ওয়ার্ল্ড যে রিয়েলিটি, তেলের বাজারে যে রিয়েলিটি, এটা তো আমাদের দ্বারা সৃষ্ট না, তাই না? আমাদের এখন এই মজুতদারি যারা করতেছে অনৈতিক কাজগুলো, যে তেলটা জমিয়ে রাখছে দাম বাড়ার আশায়। আর একটা জিনিস দেখলাম যে তেলের দাম 15 থেকে 18% বাড়ছে, কিছু কিছু লোক অন্য অন্য পণ্যের দাম কোনো কারণ ছাড়াই 40 থেকে 42% বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ এখানে সরকারের ল এনফোর্সিং এজেন্সিস এবং অন্য অন্য যে সংস্থা আছে, ভোক্তা অধিকার পরিষদ, তারপরে আপনার যে ভ্রাম্যমাণ আদালতগুলো, এইগুলোকে প্রচুর অ্যাক্টিভলি কাজ করতে হবে। মানে এইটা আমরা এই সমস্যাটা ম্যানেজমেন্টের ঝামেলা, ম্যানেজমেন্টের ঝামেলা না, ম্যানেজমেন্ট তো মনে করেন আপনি সমন্বয়ের ঘাটতি আছে না, ওয়ার্কফোর্সের সমন্বয়ে কোনো ঘাটতি নেই, ওয়ার্কফোর্সের একটা ব্যাপার। কিন্তু আপনি প্রতিটা পাম্পে কি পুলিশ নিয়োগ দেওয়ার মতো পুলিশ আপনার আছে? প্রতিটা, আর সেই ওই শস্যের মধ্যে যে ভূতের একটা বিষয় আছে। অতএব আমরা ভাই যেটা বলছে 60 দিনের একটা সরকারকে এত শহরে সরকারকে মূল্যায়ন করার মতো আসলে সময় পৌঁছায়, কিন্তু সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। আরেকটা জিনিস দেখেন যে রোজা এবং ঈদে উনি আমার অনেক বড়, উনি বলুক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রোজা এবং ঈদে জিনিসপত্রের দাম বাড়বে না এরকম কোন রোজা, গার্মেন্টসেও এবার বিদ্রোহ দেখিনি। ওটা বলছি, ওটাও আমি দেখি। আমি এইবার দেখলাম যে রোজা এবং ঈদে নিত্য পণ্য নিয়ে এত হইচই, মানে বাড়াবাড়ি, যে দাম বাড়িয়ে যাচ্ছে অমুক, এটা হয়েছে শুধুমাত্র আমরা সিন্ডিকেটটা ভাঙতে পেরেছি, যে আপনি একাই ওই আমদানি করবেন। আমাদের এই আমদানি নীতিতেও আমি দেখলাম কিছু সমস্যা আছে। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা এরা আমদানি করতে পারে না, তখন এমন এমন নিয়ম এই এনবিআর ভাইরা করে, এমন এমন নিয়ম দেয়, আমার যদি 2 লাখ টাকা থাকে আমি আমদানি করতে হবো না 1 লাখ টাকার পণ্য, 200 কোটি টাকা থাকলে আমি আমদানি করতে হবো। তাহলে মনোপলি তো এখানেই হয়ে যায়। এইসব আইনের এগুলো ভাঙার চেষ্টা করছেন আপনারা? না, এইসব আইনের কিছু সমস্যা আছে, এইসব আইন চেঞ্জ করা দরকার। এই ফিনান্সিয়াল ব্যবস্থাপনায় কিছু সমস্যা আছে, ব্যাংক ব্যবস্থাপনায় কিছু সমস্যা, এগুলো আমাদের দেশ থেকে জন্মান্তর থেকে চলে আসে। ব্যাংকিং যে অধ্যাদেশ আপনারা বাতিল করলেন, এই অধ্যাদেশের ফলে অলিগার্ক শ্রেণী আবারও বাতিল করা হয়নি, একটা নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে, বুঝছেন? বিরোধী জোট অভিযোগ করছে যে এর ফলে অলিগার্ক শ্রেণী আবারও পুনর্বাসিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এটা এখন তো সেই অলিগার্কটাকে যারা আর কি এই ব্যাংক ডিফল্টার ছিল, তারা যদি ওই ব্যাংকের মালিকানাটা পায়, তখন এখন তো পায়নি, তো আইনের মধ্যে হয়তো আপনার পরে মনে হচ্ছে যে যে সমস্ত লোক আগে ব্যাংকের 7টা ব্যাংকে এক করা হলো না, 5টি ব্যাংক, 7টা ব্যাংক ছিল মনে হয়, ওই যে ইসলামী শরিয়ত সম্পর্ক 7টি ব্যাংকে এক করে একটা ব্যাংক ইসলামী ব্যাংক, এখন আবার এটা স্প্লিট করা হচ্ছে এবং আগের মালিকদেরকে ওই ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুযোগ থাকবে, এরকম একটা অধ্যাদেশ নিয়ে মূল আলোচনাটা। তা আমি ওই জিনিসটা ঠিক মতো পড়িনি যে কারা আসলে এই আগের মালিক কারা, তাদের কি মানে মালিকানা কি কি ক্রাইটেরিয়া, এটা যখন জনসম্মুখে আসবে তখন বুঝতে পারবো যে আগের যারা ঋণ খেলাপি তারা পারবে কি পারবে না। পার্লামেন্টেও অনেক ঋণ খেলাপি রয়ে গেছে, আমরা নির্বাচনের আগে শুনেছি। এটা আমি এটা বলছি যে অবশ্যই যারা পার্লামেন্টের ঋণ খেলাপি তাদের ঋণগুলো ব্যাংকিং স্কিজুল অনুযায়ী বা ব্যাংকিং শোধ করা উচিত। এবং মহিলা এমপিদের জন্য আমি দেখলাম নির্বাচন কমিশন ঋণ খেলাপির একটা তালিকা চেয়েছে। এটা তো নির্বাচন কমিশনের দোষ, সরকারের কিছু নেই। আপনার কাছে আবারও আসবো বদিউর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, যেখান থেকে হেলাল ভাই শেষ করলেন যে ব্যাংকিং যে নীতিমালাটি নিয়ে কথা হচ্ছিল, আজকে দেখলাম মতিঝিলে এস আলমের পক্ষে মিছিল করতে দেখেছি যে তারা আবারও পুনর্বহাল হতে চাচ্ছে এবং বিরোধী জোট এটিকেও ক্যাশ করছে এবং বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী মানসিকতার দিকেই এগোচ্ছে। আপনি কি এমন কিছু দেখছেন কিনা? আমি চট করে মন্তব্য করতে চাই না, এই জন্য রাজনৈতিক সরকারকে প্রথম দিকে যেটা বলছিলাম সময় দিতে একটু দেখার দরকার আছে। তবে লক্ষণগুলো আপনি
বলতে পারেন, আগাম সতর্ক করতে পারেন। যেমন ইলেকশন কমিশনের ব্যাপার, বিং খেলাপির তাদেরকে মনোনয়ন নিয়ে আসা, এগুলো নিয়ে তো প্রশ্ন আছে। ইলেকশন কমিশনটা যে অন্তর্বর্তী সরকার আমল হয়েছে, এটা বলা হইতো যে এটাও তো বিএনপির ইলেকশন কমিশন। এটা বাচ্চা কাচ্চারা সমালোচনা করেছে, তখন কেউ কেউ বলছে কিভাবে বললেন। এবং ঘেরাও পর্যন্ত করেছে। শানে নজুল যদি দেখা হয়, হয়তো ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে কমিশনে যারা আছে, সচিব বা প্রধান নির্বাচন কমিশনার বা অন্যরা, ওগুলা ডিএনএ টেস্ট করে দেখা গেছে তাদের অরিজিন কোথায়। এখন বাংলাদেশের তো বেশিরভাগ সময় দুইটা দলই প্রাধান্য বিস্তার করেছে স্বাধীনতা পরবর্তী সময়ে মোটামুটিভাবে, দুটো দল। আরগুলো তো অনেকগুলো আস্তে আস্তে উইড আউট হয়েছে। একটা হইল আলীবাজার, আমি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তা দল। আলীবাজারদের রাজত্বের মধ্যে প্রথম দিকে কিন্তু দলীয়করণ ছিল না। বঙ্গবন্ধু যখন প্রশাসনে ছিলেন তখন তো বাজাদের জন্ম হয় নাই, অত অন্য দল আসতে পারেনি। জামাত তো তখন ব্যান্ডই ছিল, জামাতকে ফিল্ডে আনলেন তো জামাতের গুরু বাজাদরা আনলো বিএনপি জিয়াউর রহমান সাহেবের সাথে, এবং সেটার কারণে তারা সবসময় একজোট হয়েছে। এখন যদি আপনি দেখেন যে সরকার আর বিরোধী দল এরা কারা, এটা কি দুই দল? এখন যে পার্লামেন্টে দুইটা দল আছে, দুইটা বড় দল যে আছে, জামাত বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং বাজাদ, এই বাজাদ বাজাই কি দুই দল? এরা এক দল, সবসময় এক দল ছিল। এই বাজাদের পিছনে ঘুরতে 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 প্রশ্রয় পেয়ে পেয়ে এবং বাজাই এই পর্যায়ে আসছে। ট্যাক্টফুলি যে মাঠটা তারা দিয়েছে, বাজাই নির্বাচনে 17, 18 বা 20টার বেশি সিট পাওয়ার কথা না, জোটগতভাবে 17টি পেয়েছিল, 18টি। এবারও তার বেশি পাওয়ার কথা না এককভাবে হইলেও, কিন্তু 68 না কয়টা পেয়ে গেল কিভাবে? 78টি। কিভাবে পেল? এখানে রাজনৈতিক চালে মার খেয়েছে শেখ হাসিনা। কিভাবে মার খেলো? বেশি গোয়ার তুমি করতে গিয়ে, আমি 24-এর ইলেকশনের আগে একটা কলাম লিখছিলাম যে হাসিনা এইবার অন্তত 2007-8 ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, এই 24-এ এসে অন্তত কিছু ভাগ করে দিয়ে দেখে, যে রপ্তানিয়ারে কয়টা দেবে, তারপরে যাইয়া আরো যে চিৎকার করতেছে এরে কয়টা দিবে, এরে কয়টা করে দিয়ে তার মেজরিটি রেখে অন্তত 100 দিয়ে দিয়ে শান্ত করে দিলে হয়। যেটা এবার দুই জোটে এভাবে ভাগ করছে, ওই জোটের মধ্যে সাকসেসফুল হইল শফিকুর রহমান সাহেবরা। তারা রাজনৈতিক তৃতীয় শক্তি যারা হতে পারত, সেগুলাকে এই রাজাকার আলবদল আল শামস যেটা বলা হয় জামাতকে বাজাইকে, সেটার মধ্যে তারা নিয়ে গেল। এদের ভোটগুলো, যেটা আপনার জানাফা জাতীয় নাগরিক পার্টি, সে জানাফার যে কিছু ভোট অল্প মার্জিনগুলা যেখানে জিতেছে, সেই মার্জিনগুলা চিন্তা করে যদি ক্যালকুলেট করেন, ওদের ভোট না ফেলে জামাতের এত সিট হওয়ার কথা না। আমাকে এর আগে একজন ভোটের আগে একটা প্রশ্ন উঠছিল, এটা তো আমি তো যা বলি সামনাসামনি বলে ফেলি, বললো যে আগে আলী সরকার দেখলাম, বাজাতের সরকার দেখলাম, জাফা সরকার দেখলাম, কিন্তু বাজার সরকার দেখাটা বাকি ছিল, জামাতের সরকারটা। এরকম একটা কথা উঠছিল না? তার আগে একটা স্লোগান উঠছে যে নৌকা এবং দানের শীষ, দুই সাপেরই একই বিষ, এসব কথাবার্তা বলছে না? তো বাগানে হাঁটার সময় এসব কথা বললে মানুষ সচেতন, উল্টি কথা বলে। তো আরেকজন জবাব দিল, আগে পোলাও খেয়েছো, কোরমা খেয়েছো, বিরিয়ানি খেয়েছো, এখন নিজের মলটা একটু খেয়ে দেখো, সেটাও তো একটা নতুন অভিজ্ঞতা হবে। ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে হঠাৎ করে কতবিয়া ভাষা আমাকে প্রশ্ন করা হয়েছিল, অনেকে বলছে যে বাজাই এবার ক্ষমতায় এসে যাবে। আমি কিন্তু লাইভ টিভিতে বলেছিলাম যে বাজাই যদি এবার ক্ষমতায় আসে, এই 12 তারিখের যেটা ইলেকশন হলো, তাহলে দিস উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট। কিরকম অ্যাক্সিডেন্ট? পরিষ্কার আমি বলেছি, অরিজিন অফ লাইফ অন আর্থ, সেখানে লেখক বলছিলেন 6টা বানরকে যদি মিলিয়নস অফ ইয়ার টাইপ করতে দেয়া হয় এবং তারা মিলিয়নস অফ ইয়ার কন্টিনিউয়াস টাইপ করে, এর মধ্যে যদি দেখা যায় হঠাৎ করে পার্টিকুলার একটা বানরের কন্টিনিউয়াস টাইপে একটা শেক্সপিয়ারের সনেট হয়ে গেছে, তাহলে ওইটা যেমন অ্যাক্সিডেন্ট হবে, বাজাই বাংলাদেশ জামাতে ইসলামী যদি এই বছরের ইলেকশনে সরকার গঠন করার মেজরিটি পায়, তাহলে ওইরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, এটা প্রশ্ন উঠে না। বাট পরবর্তী ইলেকশন, এই
ঘাড়ে উঠতে উঠতে বাজাদের কাঁধের থেকে উঠে 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 যে বাজাই এখন তার বিরোধী দল হইল, তারা এক গড় থেকে দুইজনে রাজত্ব করতেছে। ইলেকশনটা তো ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই, নিউট্রাল হয় নাই। কারণ আপনি একটা বড় দল, তাকে জোর করে বাইর করে দিবেন আলীকে, আলী বিচার হবে, কিন্তু তাকে আপনি রাজনীতির থেকে বাদ দিয়ে করবেন, এটা হয় না। আপনি ভোটের মাধ্যমে তাকে মূলই করে দেন, মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। মুসলিম লীগ হয়ে যাক, মূলই করে দেন। ইউনুসের ফটকাবাজির মধ্যে ইউনুস স্বতন্ত্র বলছে আমরা রাজনীতি নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক প্রক্রিয়া হবে। কিন্তু যেই ছেলেফেলেরা যাইয়া ওখানে একটা বেসকি দিল, তখন বলে যে কায়দা করে বলছে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তো কথা তো একই, কার্যক্রম নিষিদ্ধ করলে দল থেকে কি হবে? এখন এইবার যেটা বাজাজ সরকার এবার অধ্যাদেশ পাশের মধ্যে যে একটা মারাত্মক খারাপ কাজ করেছে, ওই দোসর বলে না যাই বলে, সেটা হইল আওয়ামী রাজনীতি নিষিদ্ধের যে অধ্যাদেশকে পাশ করা বা ওই জাতীয় আইন করা, এটা বাজাদের জন্য একটা বুমেরাং হতে পারে। কারণ একটা দল নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ করার সময় আমি বলছি যে হাসিনা এই শেষ মুহূর্তে জামাত কেন নিষিদ্ধ করে? অমন বাস্তবতার দিকেই কি তাহলে এগোচ্ছে? হ্যাঁ, বাস্তবতা কি তাহলে অমনই হবে? আমি মনে করি আলীকে যদি নিষিদ্ধ যেটা করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করলে এটা ফেয়ার রাজনীতি হয় না। নির্যাতন করেছে, বিচার হবে। হাসিনা দোষ করেছে, বিচার হবে। আপনারা বড় গলায় রেটরিক করবেন, একটা নেরেটিভ দিবেন হাসিনা পালিয়ে গেছে। আপনি পালিয়ে গেছে কেন বলতেছেন? কে পালাইলো? হাসিনা। আমি বারবার বলি, কয়েকবার বলছি, হাসিনা কি ইরানের শাহের মতো নিজে প্লেন চালায় চলে গেছে? তাহলে ওইটা আপনি বের করছেন না কেন? হাসিনাকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে, কিভাবে করেছে, কার সাথে কথা বলেছে? এ তো নিজে চলে যায় নাই। তো সেই জায়গায় দল নিষিদ্ধ করলে, মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছিল? ওটা নিজে নিজে তো ন্যাচারাল ডেথ হয়েছে। আলিমাল রাজির একটা দল ছিল, ওটা কোথায় এখন? বাজার থেকে বেরিয়ে যায় অলি একটা দল করছে, ওটা কোথায়? এখন তো নাকি জামাতে আসে গেছে অলি সাহেব, কোথায়? তারপরে যাইয়া ডক্টর কামাল হোসেনের একটা দল আছেন, জন নাই গণ নাই নাম গণফোরাম, সেটা কোনায়? হ্যাঁ, তারপরে যে কল্যাণ না মঙ্গল ভাটি একটা করছে ইব্রাহিম সাহেব, কেমন একটা সিট কেমন এমনি আফাসে কোথায় দিল, ওটা কোথায়? আপনি দলগুলাকে, নেজালি ইসলাম এখন আছে নাকি? আগে পাকিস্তান আমলের থেকে সে জামাত ইসলাম। আপনি রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়া উইড আউট করেন। আপনি একটা জিনিস নির্বাচন কমিশন উঠিয়ে দিছে যে প্রতীক নিতে পারবে না বড় দলের, আপনি সামনের দিকে জোটও বন্ধ করে দেন, জোট হইতে পারবে না, যার যার ঘুরুক। তাহলে এই যে এখন যারা বাজারে কয়েকটা মন্ত্রী এদিক থেকে গলাবাজি করছে, ওই যে কোন গণ অধিকার পরিষদের একজনকে নিয়ে আসছে, জোনাক সাকিরে নিয়ে আসছে, তার একটা কি ববি হাজ্জাজ না কে আনছে, তো আপনি সিটি ভোটে এগুলাকে এনে ক্ষমতা দেখাচ্ছেন, তাহলে একজনে পার্টি হবে। এই যে বলছেন না নতুন পার্টি একটা হলে করতে কি, যদি গলাবাজি করতে পারি একটাতে যাই, জোট বন্ধ করে দেন টোটাল।